বড় কাছের মানুষ স্বামী বেদ চৈতন্য বড় আপনজন। ঈশ্বরের অসীম কৃপা তার উপরে না হলে এই বয়সে তন্ত্রশাস্ত্রের সিদ্ধি একটা অসাধারণ ব্যাপার। কতই বা বয়স হবে তার, 40 অথবা তার ধারে পাশে। অবিশ্বাস্য ঐশ্বরিক ক্ষমতার অধিকারী তিনি। বেদ মহারাজ নামে তিনি সম্বোধিত। অত্যন্ত সুগঠিত সৌম্য চেহারা তাঁর, অতি মৃদু ও মিষ্টভাষী, অত্যাধিক গাম্ভীর্য। কাছে গেলে কেমন যেন একটু ভয় ভয় করে। মন্ডলা থেকে প্রায় 12 কিলোমিটার দূরে গভীর জঙ্গলের মাঝে নির্জন নর্মদার তটে তাঁর ছবির মতো সুন্দর সাধনাস্থল। একাই থাকেন তিনি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক সময়কার কলা বিভাগের এমএ, অত্যন্ত কৃতী ছাত্র। তারপরেই সোজা তারাপীঠ। বিখ্যাত যোগী হংস মহারাজের কাছেই এই বিদ্যায় তার সাধন অধ্যয়ন শুরু। সেই সময় থেকেই ঘুরে বেড়াতেন তন্ত্র যোগীদের সন্ধানে। পদব্রজে নর্মদা পরিক্রমার দুর্লভ অভিজ্ঞতাও তিনি অর্জন করেছেন। কয়েকবারই তার দর্শন লাভের সৌভাগ্য আমার হয়েছে শ্রদ্ধেয় শঙ্কর মহারাজের কৃপায়। তার সিদ্ধির কয়েকটি প্রয়োগও দেখার সৌভাগ্য হয়েছে। তার নিজের একটি ছোট্ট নৌকা আছে, একাকী নর্মদার বুকে ভেসে বেড়ান। কবিগুরুর একনিষ্ঠ ভক্ত তিনি। যখনই গিয়েছি দেখেছি আপন মনে বাছা বাছা রবীন্দ্রসঙ্গীত শুনছেন তিনি। শঙ্কর মহারাজের সঙ্গে তার খুবই অন্তরঙ্গতা। মাঝে মাঝে শিখর ধামে গিয়েও 2-1 মাস কাটিয়ে আসেন তিনি শঙ্কর মহারাজের কাছে। এই সূত্রেই বেদ মহারাজের সঙ্গে আমার পরিচয়। গত 2 বছর তার দর্শন হয়নি, তাই ভাবলাম এবার যখন এত কাছাকাছি এসেছি তখন এই সুবর্ণ সুযোগটা হারাই কেন। তাই তার তপভূমিতেই চলে এসেছি শঙ্কর মহারাজের সঙ্গে। আশ্রমে ঢুকে প্রথমেই মনে হলো এখানে যদি 7 দিন আমাকে একলা রেখে দেওয়া হয় আমি বদ্ধ উন্মাদ হয়ে যাব। নির্জনতা আমার খুবই ভালো লাগে, কিন্তু একই ভয়ঙ্কর নির্জনতা। সারাদিনই গা ছমছম করছে, কোনো কারণ নেই তাও। এমনিতে কোনো সাধারণ গৃহী মানুষ এখানে একটা রাত কাটাতেও রাজি হবেন বলে আমার তো মনে হয় না। সাথে কেউ থাকলে অবশ্য আলাদা কথা, কিন্তু যে মুহূর্তে একা হচ্ছি মনে হচ্ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিক দিয়েই হাঁকা মা আসছে। হাঁকা মাটা ঠিক কি জিনিস তা আমিও জানি না, তবে অবশ্যই কোনো ভয়ের জিনিসই হবে। ছবির মতন সুন্দর রঙিন কাঁচ বসানো বেদ মহারাজের মন ভোলানো বাড়িটা দেখে কেমন যেন শিহরণ জাগছিল। মনে হচ্ছিল ঘরের মধ্যেই অবশ্যই কোনো রহস্য আছে। আমি পরিষ্কার অনুভব করলাম বেশ কয়েকটা অশরীরী আত্মা সেখানকার পরিবেশে মিশে আছে। সূক্ষ্ম শরীরে তারা বিশেষ নজরদারি রাখছে যারা এখানে আসছে তাদের উপর। আগন্তুকদের চাল চলন এমনকি মনের ভাব পর্যন্ত যেন তাদের নখদর্পণে। একটুও বাড়িয়ে বলছি না। যখন প্রকৃতির ছোট ডাকে আশ্রম পরিসর থেকে বেরিয়ে একটু গাছের আড়ালের দিকে যাচ্ছি তখন পরিষ্কার অনুভব করছি পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সেটা ভোর 6টাতেই হোক, দুপুর 12টাই হোক অথবা বিকেল 5টাতেই হোক, একই অনুভূতি। আর সন্ধ্যের পর তখন তো কেউ লাখ টাকা দিলেও আশ্রম পরিসরের বাইরে বেরোতে রাজি নয়, এমনকি পিটিয়ে বার করতে চাইলেও বেরোবে না। ছোটবেলা থেকেই জানি হাঁকামা অতি ভয়ঙ্কর প্রকৃতির। ঠান্ডা আঙুলে একবার ঘাট চেপে ধরলে সারা শরীর নিমেষেই অসাড় হয়ে যাবে। ঝুঁকি নিতে সেজন্যই আমি একটু রাজি নই। মনে আছে 2008 সালের এপ্রিলে সেবার প্রথম আমি শিখর ধামে গিয়েছিলাম। শঙ্কর মহারাজের অনুরোধেই বেদ মহারাজ ছোট্ট ছোট্ট 2-1টি প্রয়োগ দেখিয়েছিলেন। কুঠিয়ার বাইরে একটা জায়গায় আমাকে দাঁড় করিয়ে কিছুক্ষণ মন্ত্র পাঠ করে জল ছিটিয়ে হাতের আঙুল দিয়ে আমার একটু দূরে চারিদিকে একটা কাল্পনিক রেখা টেনে দিলেন। একটু হেসে বললেন, আপনি বৃত্তটার বাইরে চলে যান তো। আমি একটু ইতস্তত করে এগোতে লাগলাম, কিন্তু ওই কাল্পনিক রেখার কাছে যেতেই একটা অদৃশ্য শক্তি আমাকে পেছনে টানতে থাকে। কেমন যেন অসহায় মনে হতে লাগলো নিজেকে। আর একদিকে চেষ্টা করলাম, সেখানেও একই ফল। শঙ্কর মহারাজ বাইরে থেকে হেসে আমাকে বললেন, কই দাদা বেরিয়ে আসুন। বেরিয়ে তো আসবো, কিন্তু পাচ্ছি কই। ওই কাল্পনিক রেখার কাছে গেলেই পা দুটো যেন অবশ হয়ে যাচ্ছে, পা আর ওঠাতেই পারছি না। শেষে বেদ মহারাজ নিজেই এসে আমাকে হাত ধরে বাইরে নিয়ে এলেন। যেহেতু আমি ভুক্তভোগী তাই সেসব ঘটনা আমার মর্মে মর্মে গেঁথে আছে।
এবারেও ওই নর্মদা তটে বেদ মহারাজের তপভূমিতে এসে তাই বারংবারই মনে হচ্ছিল হয়তো এই আশ্রম পরিসরটাও তিনি কোনো অদৃশ্য মন্ত্র শক্তিতে বেঁধে রেখেছেন। সূক্ষ্মলোকের আত্মারা হয়তো সেই সীমারেখার নজরদারিতে রয়েছেন। বিগত 4 বছর এমন এমন যোগী সাধকদের সংস্পর্শে এসেছি, এমন এমন অভাবনীয় সব ঘটনার সামনে পড়েছি যে তন্ত্র বল যোগ বলের উপর আমার গভীর বিশ্বাস জন্মে গেছে। বেদ মহারাজের ঘরটার সামনে 100 ফুট বাই 100 ফুটের একটা লন, মকমলের মতন সবুজ ঘাসের ভরা, ইচ্ছে মতন গড়াগড়ি খাওয়া যেতেই পারে। চারধারে তার সারি দিয়ে রকমারি ফুলের গাছ, দৃষ্টিনন্দন সব রং, ঘন হলুদ, হালকা হলুদ, বেগুনি, নীল, গোলাপি, সাদা, লাল, চোখ জুড়িয়ে যায়। কে কিভাবে কখন তাদের পরিচর্যা করে বুঝলাম না। অবশ্য সবকিছুই বোঝার চেষ্টা না করাই ভালো। অহেতুক কৌতূহল অনেক সময় অপ্রিয় পরিস্থিতির সৃষ্টি করে। নিচের দিকে 100 ফুট দূরেই মা নর্মদা বয়ে চলেছেন। এখান থেকে একদম স্থির লাগছে তার জল। কিছুটা এগিয়ে গেলেই নর্মদা মায়ের সহস্রধারা। এই নরম ঘাসের উপরেই বসে আছি আমরা। বেদ মহারাজের পরনে একটা প্রায় রক্ত লাল পোশাক। শঙ্কর মহারাজের পোশাক ঠিক গেরুয়া বলবো না, বরং ঘোর কমলা বলাটাই ঠিক হবে। দুজনে বসে বসে মৃদু স্বরে কথা বলছেন। একটু আগেই দুপুরে খাওয়া শেষ হয়েছে, একটু বেলা করেই হয়েছে। খিদেও পেয়েছিল। ভাত, ডাল, তরকারি, আচার অথবা ডাল, রুটি, সবজি এরকমই কিছু একটা আশা করেছিলাম। এই ঘোর জঙ্গলে একাকী সাধনারত এক সাধকের তপভূমিতে সেটাই তো অমৃত। কিন্তু কম্বলের আসনে যখন খেতে বসলাম আর বেদ মহারাজ নিজেই আমাদের সামনে বড় বড় থালায় করে নিয়ে এলেন, আমি তো হকচকিয়ে গেলাম। ভাবলাম এ কি স্বপ্ন না সত্যি। থালায় সাজানো রয়েছে মনোহারিণী পোলাও, সুগন্ধি সরু চালের ভাত, লুচি, ঘন মুগের ডাল, ফুলকপির তরকারি, পনির আর মটরশুঁটির তরকারি, পাঁপড় ভাজা, খেজুরির চাটনি, পেল্লাই সাইজের বাঘা বাঘা মিষ্টি, এমনকি কাগজি লেবুটিও বর্তমান। শঙ্কর মহারাজ বললেন একটু হেসে, নিন দাদা, এবার মহাপ্রসাদ গ্রহণ করুন। হ্যাঁ, মহাপ্রসাদই বটে, হাত তো লাগাতেই হবে। আমরা কেউই জানতে চাইলাম না এত ব্যবস্থা কি করে হলো, অথবা রান্নাই বা কে করলো। শঙ্কর মহারাজ তো এইরকম ঘটনার সাক্ষী বরাবরই আমাদের রেখেছেন। তার নিজের আবাস শিখর ধামেও বারংবারই দেখেছি একটা ছোট প্রেসার কুকারে ভাত রান্না করলে 8-9 জন অনায়াসে ভরপেট খেতে পারে। আমার আবার চিনি রোগ হয়েছিল, তাই মিষ্টি খাওয়া মানা। কিন্তু মিষ্টিগুলোর চেহারা দেখে মজে গেলাম। মনকে বোঝালাম, গুলি মারো চিনি রোগ, গ্রহণ করো মহাপ্রসাদ। করলামও তাই। মনে আছে 2 বছর আগে যখন মন্ডলা এসেছিলাম, ইন্দ্রদা আর আমি তখন সকালবেলায় অমরকণ্ঠকের বাস ধরার আগে দেখা করতে এসেছিলাম বেদ মহারাজের কাছে। তিনি জানতে চেয়েছিলেন সকালে আমরা কিছু জলখাবার খেয়েছি কিনা। আমরা জানিয়েছিলাম এত সকালে আর জলখাবার খাইনি, রাস্তাতেই কোথাও খেয়ে নেব। বেদ মহারাজ বলেছিলেন, তা কি হয়, না খেয়ে আপনারা যাবেন? এই বলে তিনি তার ঘরের ভেতরে ঢুকে গেলেন। 1 থেকে 20 গুনতে যতটা সময় লাগে তার মধ্যেই তিনি আবার বেরিয়ে এলেন। তার দুহাতে 2 প্লেটে ম্যাগি, এলোমেলো নয়, নিপুণ হাতে যত্ন করে সাজানো, ধোয়া বেরোচ্ছে, এত গরম। তার উপরে সস দেওয়া আছে। সসটাও যেমন তেমন ভাবে ঢেলে দেওয়া হয়নি, সুন্দর নকশার মতন। ম্যাগির উপরে যেন এঁকে দেওয়া হয়েছে। তার উপরে আবার ঠিক মাঝখানে একটি করে কাঁচা লঙ্কা গেঁথে দেওয়া রয়েছে। না, কথা বেরোয়নি আমাদের মুখ থেকে একটাও। নীরবেই প্লেটগুলো ধরেছিলাম আমরা, খেয়েছিলাম বসে বসে। শঙ্কর মহারাজও উপস্থিত ছিলেন সেখানে। আমাদের মুখের ভাব দেখে তিনি কৌতুক অনুভব করেছিলেন। তাই তো আজকেও আমরা অবাক হইনি। আফটার অল বেদ মহারাজ তো বেদ মহারাজই। চুপচাপ বসেছিলাম লনে, একটাও কথা বলিনি। কি কথাই বা আমি বলতে পারি সাধকের সামনে? আধ্যাত্মিক জগতের জ্ঞানের ঝুড়ি তো আমার ঠং ঠং করছে। তাই বসে বসে ভাবছিলাম হাঁকা মার কথা, মাকড়সার জালের মতন যার শরীর সবসময় থির থির করে কাঁপে, আঙুলের ছোঁয়া আর অনুভব করা যায় বরফের মতন ঠান্ডা, কিন্তু দেখা যায় না,
কখন যে কোথায় ওত পেতে থাকে হাকামা তা বোঝা যায় না। লিকপিকে লম্বা সে, এমনিতে গায়ের রং তার হালকা হলুদ, কিন্তু রেগে গেলে লালচে বেগুনি হয়ে যায়। এমন নানা অসম্ভব কথা ভাবছিলাম। আসলে ব্যাপারটা এই রকম। আমার গিন্নি আজ থেকে বছর 22 আগে আমার শিশুপুত্র দুষ্টুমি করলে বলতো, থামতো, এবার হাকামা আসবে। হাকামার এই নামটা শুনে ছেলে চুপ করতো। হাদপে এই হাকামা যে কি বস্তু, হাদো তেমন কিছু আছে কিনা তা আমার তো জানা নেই। আমার বিশ্বাস গিন্নি নিজেও জানেন না। তবু হাকামা হাকামাই, ভয়ের কিছু একটা হবে। হাকামা থাকুক অথবা না থাকুক, সেটা কোনো বড় কথা নয়। ভূত, প্রেত, পিশাচ, যক্ষ, গন্ধর্ব এসবও আমরা কোনো দিন চোখে দেখিনি। তা বলে কি তারা নেই? অবশ্যই আছে, বহাল তবিয়তে আছে। এই সময় বেদ মহারাজ আমাকে বললেন, কি দাদা, আপনি কি মৌনব্রত ধারণ করেছেন? একটাও যে কথা বলছেন না। হাকামা নিয়ে এত ভাবলে চলবে? কোনো কারণ ছাড়াই বিষম খেলাম আমি। শঙ্কর মহারাজ প্রাণ খুলে হেসে উঠলেন। সত্যি সত্যি আমি থ হয়ে গেলাম, ভাষা হারিয়ে গেল আমার। হ্যাঁ, পড়েছি অবশ্যই, উচ্চকোটির যোগীরা অনায়াসে অন্যের মনের কথা জানতে পারেন। তা বলে হাতে নাতে এরকম ধরা পড়ে যাব কল্পনাই করতে পারিনি। নিজের মনেই আমি তখন খাবি খাচ্ছি। শঙ্কর মহারাজ বললেন, কি ভাবছিলেন দাদা একা বসে বসে? আমি চামচিকের মতন মুখ করে বললাম, যদি সত্যি কথাই বলতে হয় মহারাজ, তবে আমি হাকামারই কথা ভাবছিলাম। মহারাজ অবাক হয়ে বললেন, হাকামা? এমন নাম তো কোনোদিন শুনিনি। কোথায় পড়েছেন তার কথা? তারা মা জানি, সারদা মা জানি, আনন্দময়ী মাকেও চিনি, কিন্তু হাকামা এমন অদ্ভুত নাম তো শুনিনি। কে ছিলেন তিনি? কোথায় থাকেন? আমি বিনম্রভাবে বললাম, স্বামীজি, আপনার যা জানার আপনি দয়া করে বেদ মহারাজের কাছেই জেনে নিন। এই বলে মাথা নিচু করে রইলাম আমি। শঙ্কর মহারাজ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন বেদ মহারাজের দিকে। বেদ মহারাজ স্নিগ্ধ হেসে বললেন, দাদা এখানে আসবার পর থেকেই চারিদিকে প্রেতাত্মা দেখতে পাচ্ছেন কল্পনার চোখে। তার ধারণা আমি সূক্ষ্ম আত্মাদের দিয়ে এই আশ্রমের চারিদিকে বেঁধে রেখেছি। হাকামা তার নিজেরই কল্পনা। কি ঠিক বলেছি তো দাদা? আমার দিকে তাকিয়ে জানতে চাইলেন বেদ মহারাজ। আমি বললাম, আপনার কথা বর্ণে বর্ণে সত্যি স্বামীজি, ঘটনাটা ঠিক তাই। এবার বেদ মহারাজ আমাকে আরো অবাক করে দিয়ে বললেন, আপনার ধারণাও সঠিক। এই আশ্রমের পরিসীমা মন্ত্র দিয়ে বাধা আছে। অশুভ কিছু প্রবেশ করলেই তারা জানতে পারে। অনিষ্ট মনোভাব নিয়ে এই পরিসরে কেউ ঢুকলে তৎক্ষণাৎ সে অসুস্থ হয়ে পড়বে। এর কিছু তামসিক ক্রিয়া আছে। বুঝতেই পারছেন, এই গভীর জঙ্গলে নর্মদা তীরে একলা পড়ে রয়েছি। যাতে আমার সাধনার ব্যাঘাত না ঘটে তার জন্য সামান্য প্রস্তুতি তো নিতেই হয়। আমি ঘরের ভিতরে দরজা বন্ধ করে বসে থাকলেও এই পরিসরে কেউ ঢুকলেই আমি জানতে পারি। শুধু তাই নয়, তিনি কি উদ্দেশ্যে এসেছেন সেটা জানতেও আমার অসুবিধা হয় না। আপনি আসবার পর থেকেই কেন এত চুপচাপ আছেন তাও আমি জানি। আপনার আশ্রমের যজ্ঞে আমি উপস্থিত থাকিনি, তাই আপনার মনে একটা অভিমান রয়েছে। আমি কিন্তু যথাসময়ে যাব আপনার আশ্রমে। এবার একটু স্বাভাবিক হয়ে যান। শঙ্কর মহারাজ এতক্ষণ বেদ মহারাজের কথা শুনছিলেন। এবার জোরে হেসে উঠলেন, বললেন, আপনি ঠিক বলেছেন বেদ মহারাজ, একদম সঠিক বলেছেন। কদিন আগেই দাদা আমাকে বলছিলেন, বেদ মহারাজ তো উঁচু স্তরের সাধক, অনেক কোটিপতি শিষ্য রয়েছে তার। আমি নিতান্তই গরিব ভক্ত, তাই তিনি আমাদের আশ্রমে আসেননি। বেদ মহারাজ মৃদু হেসে বললেন, আমি জানি। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, মাস 6 আগে শঙ্কর মহারাজের হাতে আমি আপনাকে একটা ছোট্ট উপহার পাঠিয়েছিলাম। তার গায়ে নিজের হাতেই লিখে দিয়েছিলাম মার্কার পেন দিয়ে আপনার নাম। সেটা পেয়েছিলেন নিশ্চয়ই? আমি বললাম, হ্যাঁ বেদ মহারাজ, সেটা পেয়েছি। ওই অমূল্য সম্পত্তি আমি সযত্নে রেখে দিয়েছি। বেদ মহারাজ একটু হেসে বললেন, তবে এটাও জেনে রাখুন, ওটাই আমার উপস্থিতি। ওটা যতক্ষণ আপনার কাছে আছে মনে করবেন আমিও আপনার কাছেই আছি। এরপর আর কোনো কথা হয় না, শুধু বললাম, ঠিক আছে স্বামীজি। অন্য প্রসঙ্গ শুরু করলাম। বললাম, বেদ মহারাজ, আপনি এই নির্জন নর্মদার তটে একা একা কেন রয়েছেন? হিমালয়ের আর নর্মদার তটই কি সাধনার পক্ষে সবচেয়ে উপযুক্ত? বেদ মহারাজ সহজভাবে বললেন, স্থান মাহাত্ম্য তো একটা আছেই, সেটা কেউই অস্বীকার করতে পারেন না। শহরের বুকে বা জনবহুল
পীঠস্থানে বসেও সাধনা করা যায়, নিজের ঘরে বসেও করা যায়, কিন্তু সাধনারও প্রকারভেদ আছে। হরিদ্বার, কাশী, বৃন্দাবন এ সবই জনবহুল, শত শত সাধকের সমাবেশ সেখানে। অনেক উচ্চকোটির সাধকরা সে সব ক্ষেত্রে আছেন হাজার হাজার বছর ধরে। কিন্তু এমন কিছু সাধনা আছে বিশেষত তন্ত্রভিত্তিক, সেগুলো লোকালয়ে বসে হয় না। বলতে পারেন সেগুলো গুপ্ত সাধনা, নির্জনতা চাই। কুণ্ডলিনী জাগ্রত হলে, আত্মচেতনা উপলব্ধি হলে লোকালয়েও সাধনার কোনো ব্যাঘাত হয় না। কিন্তু তন্ত্র সাধনা অন্য ব্যাপার। শুধু এইটুকুই জেনে রাখুন, আমাদের দেশে যোগী সাধকদের সংখ্যা কম নয়। ধর্মের ভিত্তিটা তারাই ধরে রেখেছেন। সন্ন্যাসীর জীবনযাপন আর সাধকের জীবনযাপন পার্থক্য আছে। অনেক সন্ন্যাসী আছেন যারা সংসার ত্যাগ করে গৈরিক বস্ত্র ধারণ করেন, মানব সেবায় নিজেদের উৎসর্গ করেছেন। সেবা ধর্মে দীক্ষিত দ্বারা ভক্তি মার্গ অথবা শক্তি মার্গে বিশেষ কোনো প্রক্রিয়ার সঙ্গে তারা সরাসরি যুক্ত নন। তারা বিদ্বান, তারা শাস্ত্রজ্ঞ, তারা ধর্মপরায়ণ, তারা বেদ পাঠ করেন, গীতা পাঠ করেন, হবন করেন, নানান ধরনের কর্মযজ্ঞের সঙ্গে তারা যুক্ত। তাদের নির্দিষ্ট একটা রুটিন আছে। সেসব সন্ন্যাসীরা সমগোষ্ঠীভাবে থাকতে ভালোবাসেন, কোনো প্রশাসনিক ব্যবস্থার মধ্যে থাকেন। তাদের জীবনে কিছু বাধ্যবাধকতাও থেকে যায়, তার বাইরে যাওয়া তাদের পক্ষে খুবই কঠিন। ভেতরের ইচ্ছে বা আগ্রহ থাকলেও তারা সঙ্গ বা সম্প্রদায়ের বিধি নিয়মের বাইরে যেতে পারেন না। তাই সেই অর্থে তাদের ঠিক সাধক বা যোগীর পর্যায়ে ফেলা যায় না। ওই সীমাবদ্ধতার জন্যই যারা প্রকৃত সাধক, প্রকৃত যোগী, তারা বন্ধনমুক্ত, তারা একমাত্র ঈশ্বরেই সমর্পিত। আবাস, আহার, আচ্ছাদনের সমস্যায় তারা প্রভাবিত নন। সাধারণ মানুষের একটা স্বাভাবিক ধারণা, যোগী সাধকরা বুঝি শুধু হিমালয়ে, নর্মদা তট, কামরূপ কামাখ্যা, কাশী, বৃন্দাবন এসব জায়গাতেই থাকেন। এটা কিন্তু অর্ধসত্য। সব জায়গাতেই থাকেন তারা, নানান রূপে, নানান ভাবে। পশ্চিমবঙ্গেই কি যোগী সাধকের সংখ্যা কম? তাদের চেনা অবশ্য খুবই কঠিন। অজ্ঞ মানুষ রোল গোল্ড আর সোনার তফাৎ সহজে বুঝতে পারে না। সমস্যা সেখানেই। পশ্চিমবঙ্গের বুকেই একসময় যে দিব্য পুরুষরা এসেছিলেন, তারা তো আধ্যাত্মিক জগতের রত্ন। ঈশ্বরের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ ছিল। সূক্ষ্ম লোকে অনেক উচ্চকোটির আত্মা পুনরায় জন্মগ্রহণ করার জন্য অপেক্ষা করে রয়েছেন। উপযুক্ত গর্ভ না পাবার জন্য তারা পৃথিবীতে আসতে পারছেন না। কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠের মাহাত্ম্য কেনা জানেন। পুণ্যার্থীদের সমাবেশ 12 মাসই সেসব ক্ষেত্রে পরিপূর্ণ। তবে কাছাকাছি আরও একটি পীঠস্থান রয়েছে, যেটার বিষয়ে একমাত্র নামটা ছাড়া তার মাহাত্ম্যের কথা তুলনায় অনেক কম মানুষই জানেন। সেটি হলো দেবী ছিন্নমস্তার পীঠ। যারা তন্ত্র সাধক তারা অবশ্যই এই দেবীর অপরিসীম শক্তি সম্বন্ধে অবহিত। হাজারিবাগ থেকে রাঁচি যাবার পথে মাঝে রামগড় থেকে 32 কিলোমিটার দূরে রাজরাপ্পা জলপ্রপাত। এখানে ভৈরবী নদী গিয়ে পড়েছে দামোদরের জলে। এই সঙ্গমেই মন্দির রয়েছে দশমহাবিদ্যার অন্যতম দেবী ছিন্নমস্তা কালীর। 51 পীঠের এক পীঠ এটি। গোলা রোড হয়ে রাস্তা চলে গেছে সোজা দেবীর মন্দিরে। শুনুন তাহলে এই প্রসঙ্গে আপনাদের একটা ছোট্ট কাহিনী শোনাই। সেটা প্রায় বছর 15-16 আগেকার কথা। 1995 অথবা 96 সাল হবে হয়তো। আমারই শান্তিনিকেতনের সহপাঠী ও বন্ধু মেঘনাথ ভট্টাচার্য একদিন এসে উপস্থিত। তন্ত্র সাধনার ব্যাপারে আমার বিশেষ আগ্রহের কথা সে জানত। শিক্ষা জীবনের ইতি টেনে আমি তখন তারাপীঠের সঙ্গে যুক্ত। দীক্ষা নেওয়াও হয়ে গেছে। অসীম আকর্ষণ তখন আমার এই তন্ত্র জগতের উপরে। মেঘনাথ এসে বলল আমাকে, এক উচ্চকোটির তন্ত্র সাধকের সন্ধান পেয়েছি। গুপ্তভাবে থাকেন তিনি হাজারিবাগের কাছে রামগড়ে। শুনলাম তিনি দেবী ছিন্নমস্তার সাধক। তিনি নিজের রক্ত দিয়ে দেবীর পূজা করেন। কথা খুবই কম বলেন, বাড়ির বাইরেও খুব কমই আসেন। বয়স তার 60-এর উপরে। নাম তার দিব্যেন্দু শেখর সান্যাল। শুনেই উতলা হয়ে উঠলাম ওই সাধকের সঙ্গে দেখা করার জন্য। উঠতি বয়স তখন, অপেক্ষা করার মতন ধৈর্য ছিল না।
3-4 দিন পরেই মেঘনাথকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম সান্যাল মশাইয়ের দর্শন লাভ করার জন্য। আসলে দেবী ছিন্নমস্তার সাধকের কথা খুব কম শুনেছি, আগ্রহটা তাই ছিল বেশি। রাঁচি থেকে পাহাড়ি রাস্তা পার হয়ে যখন রামগড় পৌঁছালাম তখন সকাল 9টা। বাস স্ট্যান্ডের কাছেই একটা ছোট্ট লজে আমরা উঠলাম। স্নান করে জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম আমরা। লোকের কাছে জিজ্ঞেস করে তার বাড়ি খুঁজে পেতে বিশেষ দেরি হলো না আমাদের। একতলা একটা হলুদ রঙের বাড়ি, যথেষ্ট পুরনো, যথেষ্ট জীর্ণ। সামনে পুরনো দরজার একটা পাল্লা ভেঙে একদিকে ঝুলছে। ঢুকে প্রথমেই বৈঠকখানা, সেখানে একটা কাঠের তক্তা পাতা, তার উপরে একটা কালো কম্বল বিছানো, সেটাও অনেক পুরনো। সেখানেই সাধক মশাই মাথা নিচু করে বসেছিলেন। বৈঠকখানার গায়ে একটা ছোট্ট ঘর, বুঝলাম পুজোর ঘর সেটা। একটু ঝুঁকে দেখলাম ঘরের ভেতরে একটা 1 ফুট উঁচু দেবী ছিন্নমস্তার পেতলের মূর্তি। মূর্তির সামনে জ্বলছে একটা ছোট্ট প্রদীপ। সেই প্রদীপের হালকা হলুদ আলোয় দশমহাবিদ্যার শ্রেষ্ঠ দেবী ছিন্নমস্তার ওই মূর্তি অত্যন্ত জীবন্ত লাগছিল। আমাদের দেখে খুশি হলেন সান্যাল মশাই। যখন তিনি জানলেন যে তন্ত্রের উপর আমার বিশেষ আগ্রহ রয়েছে, তখন তিনি আরো খুশি হলেন। আমি জানালাম তার মতন মহাপুরুষের দর্শন লাভের জন্যই আমরা এসেছি। তিনি হেসে বললেন, বসো বসো, কোথা থেকে এসেছো তোমরা? তারাপীঠের নাম বলতেই তিনি অবাক হয়ে গেলেন। বললেন, এই বয়সে তুমি এই পথে নেমেছো? ভালো ভালো, খুব ভালো। বলো তোমরা আমার কাছে কি জানতে চাও? আমি বললাম, আপনি মহাবিদ্যা দেবী ছিন্নমস্তার সাধক, আপনার কাছে তার বিষয়ে জানতে চাই। সান্যাল মশাই আমাদের দিকে ঘুরে জোর আসনে বসলেন। বললেন, তোমরা অনেক দূর থেকে এসেছো, একা থাকি আমি, তোমাদের আপ্যায়ন করতে পারছি না ভাই, কিছু মনে করো না। তোমরা দেবী ছিন্নমস্তার বিষয়ে তোমরা অবশ্যই পড়েছ, তাই না? আমি বললাম, স্বামীজি, আমাদের জন্য আপনি ব্যস্ত হবেন না, আমরা দেবী ছিন্নমস্তার বিষয়ে সামান্যই জানি। তান্ত্রিক দৃষ্টিতে তার বিষয়ে আপনার কাছেই জানতে চাই। সান্যাল মশাই বলতে শুরু করলেন, ভগবান বিষ্ণু সারা সংসারে কল্যাণের জন্য 10 অবতার রূপ ধারণ করেছিলেন। ঠিক এই রকমই ভগবান বিষ্ণুর যোগমায়া রূপে প্রসিদ্ধ আদ্যাশক্তিও 10 অবতার রূপ নিয়েছিলেন, যাকে তন্ত্রের ভাষায় বলা হয় দশমহাবিদ্যা। তন্ত্র সাধনার ভূমিতে এই দশমহাবিদ্যার দেবী রূপ 3টি ভাগে বিভক্ত: উগ্র, সৌম্য, সৌমুগ্র। ত্রিপুর সুন্দরী, যার নাম পর্যায়ক্রমে ষোড়শী, ত্রিপুরা ও শ্রীবিদ্যা, এরা হলেন সৌম্য। ভুবনেশ্বরী, মাতঙ্গী, কমলা, এই 3 মহাবিদ্যাও সৌম্য। কালী, ছিন্নমস্তা, বগলামুখী, ধূমাবতী, এই 4 মহাবিদ্যা হলেন উগ্র। এরপর তারা, ভৈরবী, এরা দুজনেই সৌমুগ্র। এদের মধ্যে সৌম্যতা এবং উগ্রতা উভয়ই রয়েছে। তারার আরেক নাম হলো উগ্রতারা। তন্ত্রে উগ্রতারাকে নীল সরস্বতী বলা হয়। তন্ত্র অনুসারে নীল সরস্বতী সৌম্য, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হবার সুবাদে তার মধ্যে সৌম্যতা থাকা তো নিশ্চিত। নীল সরস্বতী তন্ত্রে বলা হয়েছে, গদ্য কাব্য আর পদ্য কাব্যের রচনার সফলতা পেতে হলে আর উন্নতিতে ইচ্ছুক ব্যক্তিদের নীল সরস্বতী সাধনা করা উচিত। ভৈরবী মহাবিদ্যা ভয়ানক, তবুও তাকে এই জন্যই সৌম্য বলা হয় যে দেবীর সম্মিলিত শক্তি রূপে অবতীর্ণা মহিষাসুর মর্দিনী ভগবতী দুর্গাও এই ভৈরবীরই অন্তর্গত। দুর্গাকে সৌম্য আর উগ্র মানার উপরেই এই শ্লোকের সার্থকতা। রোগাং শেষাং পংসিতুষ্টা রুষ্টা তু কামাং সফলানভীষ্টাম ত্বামাশ্রিতানা বিপন্নরানাং ত্বামাশ্রিতা হয়াশ্রিয়তং প্রয়ন্তে। একটু থেমে সান্যাল মশাই বললেন, দেবী ছিন্নমস্তার উপর আমি আলোকপাত করছি। সূর্যমণ্ডলের মাঝখানে যে তেজময় প্রকাশ বিন্দু রয়েছে, সেই বিন্দুই মহাবিদ্যা ছিন্নমস্তার স্থান। কামদেবের পিঠেই হলো তার আসন, যার উপরে নৃত্যময়ী চরণভঙ্গি মুদ্রায় তিনি দাঁড়িয়ে আছেন। কামদেব আর রতি দেবীর যোগ মুদ্রায় দেবী ছিন্নমস্তার পীঠাসন। মন্ত্রমহোদী তন্ত্রে গ্রন্থে এই সম্বন্ধে লেখা রয়েছে। এই পর্যন্ত বলার পর সান্যাল মশাই বললেন, তোমরা যদি কিছু মনে না করো, তাহলে এখন আমার কিছু অসম্পূর্ণ কাজ রয়েছে, সেগুলো আমি সেরে নিতে চাই। তোমরা বরং বিকেলের দিকে এসো, সম্ভব হলে
কিছু পূজার সামগ্রী নিয়ে এসো। বুঝতে আমার দেরি হয়নি যে সান্যাল মশাই তন্ত্র বিষয়ে গভীর বিদ্বান। কথা না বাড়িয়ে তাকে প্রণাম জানিয়ে বিদায় নিলাম আমরা। এইটুকু কাহিনী বলার পর বেদ মহারাজও উঠে দাঁড়ালেন, বললেন, এইবার একটু চা খাওয়া যাক সবাই মিলে। সূর্য ঢলে পড়েছে, ঠান্ডা ভাবটাও বাড়ছে, একটু পরেই আলো কমে যাবে, এটাই তো চায়ের সময়। বেদ মহারাজের সঙ্গেই শঙ্কর মহারাজও উঠে পড়লেন, বললেন, আপনি একটু বসুন দাদা, আমিও এক্ষুনি ঘরের থেকে আসছি। শঙ্কর মহারাজের কাছে যেটুকু জেনেছি, স্বামী বেদ চৈতন্য কোনো বামাচারী, বীরাচারী বা কলাচারী তন্ত্র সাধক নন। শুদ্ধ বৈদিক মতে তিনি তন্ত্র সাধনা করেন। মূল উপাস্য দেবতা তার শিবশক্তি। অবশ্য তিনি মাতৃসাধক বটে। দশনামী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তিনি। শঙ্কর মহারাজ নিজেও তাই। বেদ মহারাজ কম বয়স থেকেই সাধু সন্ত ও মহাত্মাদের সন্ধানে ঘুরতেন। শঙ্কর মহারাজও তাই। দুজনেই মোটামুটি 24-25 বছর বয়স থেকেই সাধনার পথে আকর্ষিত হয়েছিলেন এবং তারপরই সংসার বা গৃহজীবনের ইতি টেনে একজন হিমালয়ের পথে আর অন্যজন নর্মদার পথে বেরিয়ে যান। দুজনেই উচ্চশিক্ষিত। শঙ্কর মহারাজ নিয়েছেন যোগ সাধনার পথ আর বেদ মহারাজ তন্ত্র সাধনার পথ। দেখলাম শঙ্কর মহারাজ আর বেদ মহারাজ দুজনেই বেরিয়ে আসছেন ঘরের ভেতর থেকে। দেখতে পেলাম চা আসছে। হাসি হাসি মুখ শঙ্কর মহারাজের, ভাবগম্ভীর মুখ বেদ মহারাজের। দৃশ্য দেখে বুঝলাম চায়ের সঙ্গে টাও আসছে। তারা কাছে আসবার পর চা তার বহর দেখে বিচলিত হয়ে উঠলাম। আমি কি তবে দ্বাপর যুগে হস্তিনাপুরের রাজবাড়িতে আছি? এই মনোমুগ্ধকারী তার সমারোহ এখানে কি করে হলো? মনে পড়ে গেল বছর 3 আগে একবার শঙ্কর মহারাজের কাছে জানতে চেয়েছিলাম তার ওই নির্জন পর্বত শিখরে খাবার প্রতিদিন আসে কি করে। দোকান বাজারও তো কখনো করতে দেখিনি। কুটিয়ার মধ্যে রয়েছে তো শুধু কতগুলো টিন, কয়েকটা কৌটো আর কয়েকটা পিচবোর্ডের আধ ভাঙা বাক্স, অথচ খাবার সময় ঠিক খাবার পাওয়া যায়। ব্যাপারটা কি মহারাজ? মহারাজ এই কথা শুনে খুব হেসেছিলেন, বলেছিলেন, শুনুন তবে একটা মন্ত্র আপনাকে বলছি, লিখে নিন। মন্ত্রটা হলো ওম দ্রিং বিদ্যা স্তম্ভিনী স্তম্ভিনী ছ ছ স্বাহা ইতি মন্ত্র। এই মন্ত্রে যদি আপনি সিদ্ধ হন তাহলে মনে বনে জঙ্গলে যেখানেই থাকুন আপনি অন্যভাবে কষ্ট পাবেন না। তবে মন্ত্রসিদ্ধির নানান বিধি ও প্রক্রিয়া আছে যেগুলো খুব সহজ নয়। এখন মনে হলো অন্নাভাব না হওয়া একটা অন্য কথা, কিন্তু এরকম চমৎকার অন্য প্রাচুর্য এ তো সম্পূর্ণ আলাদা কথা। ভাবলাম বেদ মহারাজকে একবার জিজ্ঞেস করি, পোলাও পনির এসব প্রাপ্তির জন্য আলাদা কোনো মন্ত্র আছে কিনা, কিন্তু সেই প্রসঙ্গ তোলার মতন সাহস সংগ্রহ করতে পারলাম না। তার বিস্তারিত বর্ণনা যাচ্ছি না। ঘাসের গালিচায় বসে নর্মদা মায়ের মাহাত্ম্য ভরা হাওয়া গায়ে লাগিয়ে চাটা শেষ করতে পুরো 8 ঘন্টা লেগে গেল। তন্ত্র সাধনার উপর ভক্তিটাও বেড়ে গেল। চা পর্ব শেষ হতেই শতরঞ্জি গুটিয়ে ঘরের ভিতরে গিয়ে বসলাম। ভালো ঠান্ডা, শালটা জড়িয়ে নিলাম, টুপিটাও লাগালাম মাথায়, জমিয়ে বসলাম তিনজনে। বেদ মহারাজ যেখানে থেমেছিলেন তারপর সেখান থেকে শুরু করলেন। সেটা ছিল সম্ভবত মাঘ মাস। খুব হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আমরা পুজোর সামগ্রী, জবা ফুলের মালা আর এক হাঁড়ি রসগোল্লা নিয়ে গিয়েছিলাম। একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। দরজাটা আধ খোলা ছিল। আমি পাতলা পর্দাটা সরিয়ে ঘরে ঢুকলাম। আমার সঙ্গে মেঘনাদ। সে সময় পাশেই পুজোর ঘরে সান্যাল মশাই কোমল স্বরে কারোর সঙ্গে কথা বলছিলেন। কৌতূহলের বশীভূত হয়ে একবার উকি মেরে দেখলাম। এভাবে দেখাটা দৃষ্টতা, সেটা আমি জানতাম, কিন্তু অদম্য কৌতূহল সামলাতে পারলাম না। ভেতরে তাকিয়ে আমরা স্তব্ধ হয়ে গেলাম। সান্যাল মশাইয়ের সামনে বসে রয়েছেন এক কিশোরী, অপূর্ব সুন্দর মুখ, সুন্দর আর দীপ্ত। ঘাড় পর্যন্ত ঘন কালো চুল, বড় বড় চোখ, লম্বা নাক, রক্তাভ ঠোঁট, গলায় তার হাড়ের টুকরো মালা, কানে কুণ্ডল। সবচেয়ে আশ্চর্যের কথা, কিশোরীর সারা শরীর রক্তের মতন লাল। অবাক হয়ে ভাবলাম, এ কি রহস্যময়ী কিশোরী। সান্যাল মশাই নিজের হাতে তাকে রসগোল্লা খাওয়াচ্ছেন, মুখে বলছেন,
খেয়ে নে, আর একটা খা, এনে। কিশোরী হাত নেড়ে বলছে, না বাবা, অনেক খেলাম, আর খাবো না, পেট ভরে গেছে। সানাল মশাই বলছেন, তবে যে রসগোল্লা খাবো বলে বায়না ধরেছিলি, এই নে, এইটা খেয়ে নে। অবাক মেঘনাথ আর আমি। অবাক বললেও কম বলা হবে। আসবার সময় ব্যাগের মধ্যে পুজোর সামগ্রী, জবা ফুলের মালা আর এক হাঁড়ি রসগোল্লা নিয়ে এসেছিলাম, সে কথা আগেই বলেছি। দেখলাম সেই রসগোল্লার হাঁড়িটাই রাখা রয়েছে সান্যাল মশাইয়ের সামনে, আর তার ভেতরের থেকেই বার করে করে তিনি ওই কিশোরীকে রসগোল্লা খাওয়াচ্ছেন। ব্যাগ খুলে হাঁড়িটা দেখতে গেলাম, দেখলাম হাঁড়িটা অবশ্যই রয়েছে, কিন্তু তার মধ্যে কোনো রসগোল্লা নেই। কি অবাক কাণ্ড! এ কি দেখছি! নিজেদের চোখেই যেন বিশ্বাস করতে পারলাম না। একটু পরেই কিশোরী নিজের জায়গা থেকে মিলিয়ে গেল। সান্যাল মশাই পুজোর ঘর থেকে বেরিয়ে এলেন। আমরা বৈঠকখানায় হতবম্বের মতন দাঁড়িয়েছিলাম। আমাকে দেখে সান্যাল মশাই মুচকি হেসে বললেন, মায়ের খিদে পেয়েছিল, রসগোল্লা খেতে চাইছিলেন। আবার কোথায় এখন যাব সেই রসগোল্লা কিনতে, তাই ভাবলাম তোমাদের আনা রসগোল্লাগুলোই খাইয়ে দিই। কি ভাই, ঠিক করেছি তো? কি উত্তর দেব আমরা? কোনো কথাই বেরোলো না আমাদের মুখ থেকে। যখন ব্যাগ থেকে মালা আর হাঁড়ি বার করলাম, তখন হাঁড়িটা আবার বেশ ভারী মনে হলো। খুলে দেখলাম হাঁড়ি আগের মতোই রসগোল্লা ভরা আছে। নিজের মনেই বললাম, মা, এটা তোমার কেমন ধরনের লীলা? সান্যাল মশাই হেসে বললেন, নাও ভাই, এবার বের করো তোমাদের রসগোল্লা, আমারও খুব খিদে পেয়েছে। খাওয়া শেষ হলে পুজোর সামগ্রী তিনি পুজোর ঘরেই রেখে এলেন। দেবীর মূর্তিতে পরিয়ে দিলেন জবা ফুলের মালা। তারপর আবার শুরু হলো দেবী ছিন্নমস্তার প্রসঙ্গ।